রঞ্জনা তার শাশুড়ি মা কমলা দেবী এবং স্বামী প্রীতমের সঙ্গে বাস করে। সবেমাত্র 5 দিন হয়েছে তাদের বিয়ে হয়েছে, অর্থাৎ রঞ্জনা এখন কমলা দেবীর বাড়িতে নতুন বউ। আর নতুন বউ হিসেবে বাড়ির বউ রঞ্জনা সমস্ত দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করছে। আর নতুন বউয়ের প্রথম দায়িত্ব হলো শ্বশুর বাড়িতে সকলকে ভালো ভালো খাবার রান্না করে খাওয়ানো। বৌমা, আমার আজকে সন্ধ্যাবেলা খুব গরম গরম পকোড়া আর তার সঙ্গে কফি খেতে ইচ্ছে করছে। তুমি আমার জন্য গরম গরম কফি আর পকোড়া করে দেবে? কিছুক্ষণের মধ্যে বাবু কিন্তু অফিস থেকে চলে আসবে, তাহলে আমরা সবাই মিলে একসঙ্গে বসে পকোড়া খাবো। হ্যাঁ মা, আমি এক্ষুনি রান্নাঘরে গিয়ে আমাদের জন্য বেসন দিয়ে আর ফুলকপি দিয়ে পকোড়া ভেজে নিয়ে আসছি, আর তার সঙ্গে কফি করে নিয়ে আসছি। আপনি ততক্ষণে সিরিয়াল দেখুন। এই বলে রঞ্জনা রান্নাঘরে চলে যায়, আর সে তার শাশুড়ি মেয়ে এবং স্বামীর জন্য গরম গরম পকোড়া ভাজতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই রঞ্জনার পকোড়া ভাজা হয়ে যায়, আর তার স্বামীও অফিস থেকে চলে আসে। তাই রঞ্জনা তার স্বামী এবং শাশুড়ি মাকে গরম গরম পকোড়া ও কফি খেতে দেয়। কমলা দেবী পকোড়া খেতে খেতে বলে, কি হলো বৌমা, আমরা পকোড়া খাচ্ছি, কফি খাচ্ছি, কিন্তু তুমি শুধু মুখে বসে আছো কেন? তোমার পকোড়া কফি খেতে ইচ্ছে করছে না? নাও, তুমিও পকোড়া খাও, কফি খাও। তুমি একদমই ভাববে না যে তুমি নতুন বউ বলে এই বাড়িতে কোনো খাওয়া দাওয়ার ক্ষেত্রে তোমার বাধা নিষেধ আছে। আমরা যা খাবো তুমিও তাই খাবে, কোনো সমস্যা নেই। না না, সেই কথা বলিনি আমি। আসলে আমি পকোড়া কিংবা কফি বা অন্য কোনো খাবার খেতে ভালোবাসি না, আর আমার খিদেও পায় না। কারণ আপনারা তো এতদিন ধরে দেখছেন যে আপনারা যা খেতে চেয়েছেন আমি সবকিছুই আপনাদেরকে রান্না করে দিয়েছি, কিন্তু আমি কি কোনো কিছু খেয়েছি? হ্যাঁ রঞ্জনা, আমিও তো এটাই অবাক হয়ে যাচ্ছি যে তুমি সারাদিনই তো কিছু খাচ্ছ না, তা সত্ত্বেও তো তুমি ভালো মতোই বাড়ির কাজ করে যাচ্ছ, দিব্যি চলাফেরা করে বেড়াচ্ছ। এটা কি করে সম্ভব হচ্ছে? তুমি সত্যি কথা বলো তো, তুমি মানুষ তো নাকি ভূত? আরে পাগল, আমি মানুষ, ভূত হতে যাব কেন? আর আমি এসব কিছু খেতে ভালোবাসি না মানে যে আমি কোনো কিছুই খেতে ভালোবাসি না সেটা কিন্তু নয়। আমি শুধু একটা জিনিসই খেতে ভালোবাসি, আর সেটা হলো ফুচকা। প্রত্যেকদিন তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে বিকেল বেলা তোমাদের বাড়ির সামনে একটা ফুচকাওয়ালা আসে। আমি প্রত্যেকদিন ওই ফুচকাওয়ালা দাদার কাছ থেকে আমার মন পছন্দ মতো ঝাল ঝাল আলু মাখানো ফুচকা কিনে নিয়ে আসি, আর ওই ঝাল ঝাল ফুচকা খাই। এক্ষুনি ওই ফুচকাওয়ালা দাদা চলে আসবে, আমি ওই দাদাটার জন্য অপেক্ষা করছি। নতুন বৌমার এরকম কথা শুনে প্রীতম এবং তার মা দুজনেই খুবই অবাক হয়, কারণ এতদিন ধরে তারা খুবই চিন্তিত ছিল যে নতুন বউ বাড়ির কোনো খাবারই খাচ্ছে না কেন। সেই জন্য শাশুড়ি মা নানান রকম লোভনীয় খাবার দাবার রান্না করে নতুন বৌমাকে লোভ দেখানোর চেষ্টা করে, কারণ তাদের নতুন বৌমা ফুচকা পাগল বউ ছিল। সে কি, তুমি এতদিন শুধুমাত্র ফুচকা খেয়ে বেঁচে আছো আর আমরা সেটা জানতে পর্যন্ত পারিনি? আমি এই ব্যাপারটা শুনে একেবারে অবাক হয়ে যাচ্ছি। আমার তো কিছুতেই বিশ্বাস হচ্ছে না যে তুমি এতটা ফুচকা পাগল। শাশুড়ি মা এই কথা বলতে না বলতেই বাইরে ফুচকাওয়ালা রতন এসে ডাকাডাকি শুরু করে দেয়, কারণ প্রত্যেকদিন রঞ্জনা এমন সময় তার কাছ থেকে বেশ অনেক টাকার ফুচকা কিনে খায়। তাই ফুচকাওয়ালা রতনের ডাক শুনে রঞ্জনাও অপেক্ষা করতে পারে না, সে তাড়াতাড়ি করে ফুচকা কিনতে বেরিয়ে পড়ে। রতনদা, তুমি আমাকে 500 টাকার ফুচকা মেখে দাও, আর একটু বেশি লঙ্কা দিয়ে তেঁতুল দিয়ে মাখবে, কেমন? কালকে কিন্তু আলু মাখাতে একটু বেশি নুন দিয়ে ফেলেছিলে, আজকে একটু কম নুন দিও। আর তাড়াতাড়ি ফুচকা দাও, আমার ভীষণ খিদে পেয়েছে। এই তো দিদি ভাই, এক্ষুনি আপনাকে ফুচকা দিচ্ছি, একটু অপেক্ষা করুন। আর আপনি এত টাকার ফুচকা কিনছেন বলে আজকে আমি আপনাকে 10টা ফুচকা ফ্রিতে দেবো, কেননা আপনার মতো এরকম ভালো কাস্টমার আমারও তো দরকার। 10টা ফুচকা ফাও পাওয়ার কথা শুনে রঞ্জনার মন খুশিতে আরো নিচে ওঠে। রতন তাকে ভালো করে নুন দিয়ে, লেবু দিয়ে, লঙ্কা দিয়ে, তেঁতুল দিয়ে আলু মেখে টক জল তৈরি করে দেয়, আর 500 টাকার ফুচকা দিয়ে দেয়। সেই সাথে 10টা ফুচকা অতিরিক্ত বেশি দেয়। সেই ফুচকা নিয়ে রঞ্জনা বাড়িতে চলে আসে, আর সে রান্নাঘরে গিয়ে অতগুলো ফুচকা থালার মধ্যে ঢেলে নেয়, এবং সেই ফুচকা নিয়ে রঞ্জনা তখন তার শাশুড়ি মায়ের কাছে যায়। এই দেখুন আমার খাবার, আমি ফুচকা খেতে ভালোবাসি। উফ, একেবারে মুচমুচে ফুচকা, দেখেই আমার জিভে জল চলে আসছে। আমি আর কথা বলতে পারছি না মা, আমি ফুচকা খাওয়া শুরু করলাম। এই বলে নতুন বউ বেশি বেশি করে ফুচকা খেতে শুরু করে দেয়। আর ফুচকা হলো এমন একটা জিনিস যে সেই ফুচকা এবং তার আলু মাখা, সেই সাথে টক জল দেখলে সবার জিভে জল আসতে বাধ্য। ঠিক সেই জন্য কমলা দেবীর জিভেও ফুচকা দেখে জল চলে আসে। মা, আপনার জিভ থেকে ওরকম লালা পড়ছে কেন? আমার এরকম বেশি বেশি ফুচকা খাওয়া দেখে আপনারও কি ফুচকা খেতে ইচ্ছে করছে? আমার তো মনে হচ্ছে আপনারও ফুচকা দেখে লোভ লাগছে, তাই আপনিও চাইলে কিন্তু আমার কাছ থেকে ফুচকা খেতে পারেন।
না না, পাগল নাকি? আমার এরকম টক জল দিয়ে ফুচকা খাওয়ার অভ্যাস নেই। আমি তোমার মতো মোটেই ফুচকা পাগল নই। আমি যদি বিয়ের আগে জানতাম যে আমার বৌমা এরকম ফুচকা পাগল হবে, তাহলে আমি এই বিয়ে নিয়ে দ্বিতীয়বার ভেবে দেখতাম। কারণ আমরা প্রত্যেকদিন ভালো ভালো খাবার খাচ্ছি, আর তুমি রোজ রোজ এরকম ফুচকা খেয়ে দিন কাটাবে, সেটা তো হতে পারে না। এই বলে শাশুড়ি মা তার বৌমার উপর রাগ দেখায় এবং নিজের মনে সিরিয়াল দেখতে শুরু করে দেয়। কিন্তু রঞ্জনা তার শাশুড়ি মায়ের কথাতে পাত্তা না দিয়ে নিজের মনের মতো করে বেশি বেশি করে ফুচকা খায়, আর এভাবেই দেখতে দেখতে সে সব ফুচকা খেয়ে ফেলে। উফ বৌমা, তোমার এরকম মুচমুচ করে ফুচকা খাওয়ার শব্দ আমার ভীষণ বিরক্ত লাগছে। আমার সিরিয়াল দেখতে অসুবিধা হচ্ছে, একেবারে মাথাটা পুরো ধরে গেল। যাও, আমার জন্য চা করে নিয়ে এসে দাও। কিন্তু আপনি তো এক্ষুনি পকোড়া দিয়ে কফি খেলেন, আবার এখন চা খাবেন? এত চা কফি খেলে রাত্রিবেলা আপনার ঘুম আসবে? তোমাকে এই বিষয়ে কিছু ভাবতে হবে না, তুমি যাও চা করে নিয়ে আসো। আর আমার চোখের সামনে থেকে পারলে ফুচকাগুলোকে নিয়ে যাও, কারণ আমি একদম ফুচকা সহ্য করতে পারছি না। শাশুড়ি মায়ের এমন কথা শুনে রঞ্জনা চুপ করে থাকে, কিন্তু সে তার শাশুড়ি মায়ের চোখের সামনে থেকে ফুচকাগুলো সরিয়ে নিয়ে যায় না। রঞ্জনা যখন রান্নাঘরে তার শাশুড়ি মায়ের জন্য চা করতে যায়, তখন কমলা দেবী সেই ফুচকার থালার উপর একেবারে ঝাঁপ দিয়ে পড়ে। কারণ এরকম ফুচকা দেখে কমলা দেবী নিজের লোভ সামলে রাখতে পারেনি, তাই বৌমা আসার আগেই সে গপ গপ করে ফুচকা খাওয়া শুরু করে দেয়। ইস, ফুচকা দেখলে কি লোভ সামলানো যায়? কতদিন এরকম মুচমুচে ফুচকা খাইনি। আমার সুগার ধরার পর থেকে ছেলেকে বলতাম যে আমাকে একটু ফুচকা নিয়ে এসে দিতে, কিন্তু ও তো কখনোই আমাকে ফুচকা নিয়ে এসে দেয়নি। এখন বাড়িতে বৌমা এসেছে বলে আমি অন্তত ফুচকা খেতে পারলাম। উফ, আমার মনটা একেবারে ভরে গেল। কিন্তু আমার নতুন বৌমা যদি জানতে পারে আমি ওর সব ফুচকা খেয়ে নিয়েছি, তাহলে তো হয়েই গেল। অবশ্য ও তো আর ফুচকা গুড়ে রেখে যায়নি, ও কিছু বুঝতেও পারবে না। এভাবে বৌমা আসার আগে শাশুড়ি মা বেশ কয়েকটা ফুচকা খেয়ে নেয়, কিন্তু রঞ্জনাও কম চালাক নয়। সে চা করে নিয়ে লুকিয়ে লুকিয়ে নিজের শাশুড়ি মায়ের ফুচকা খাওয়া দেখতে শুরু করে, আর তার মনে মনে প্রচন্ড পরিমাণে হাসি পায়। ও, এই ব্যাপার। আমি নতুন বৌমা প্রত্যেকদিন ফুচকা খাচ্ছি বলে আমার শাশুড়ি মা আমাকে কথা শোনাচ্ছে, আর এদিকে নিজেই আমার ফুচকাতে ভাগ বসাচ্ছে। কি ভেবেছেন মা, আমি কিছু বুঝতে পারবো না? আমি সব দেখে নিয়েছি, আপনাকে এবার আমি মজা দেখাবো। এই বলে বৌমা শাশুড়ি মাকে চা দেয়, আর রঞ্জনা যেন কিছুই দেখেনি এরকমই ভান করতে থাকে এবং প্লেটে যে কটা ফুচকা থাকে রঞ্জনা নিজে খেয়ে নেয়। এভাবেই নতুন বৌমা প্রত্যেকদিন নিজের জন্য ফুচকা নিয়ে আসে, আর তার শাশুড়ি মাকে না দিয়ে বেশি বেশি করে ফুচকা খায়। কিন্তু শাশুড়ি মায়েরও সেই ফুচকা দেখে লোভ হয়, তবে সে তার বৌমাকে কিছু বলতে পারে না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। ইতিমধ্যে ফুচকাওয়ালা রতন তার ঠেলা গাড়ি নিয়ে পাড়ায় পাড়ায় ঘোরা বন্ধ করে দেয়। এখন সে একটা পাড়ার মোড়ে ফুচকা বিক্রি করতে বসে। উফ বাবা, সন্ধ্যাবেলা হেঁটে বাড়ি ফিরলে মনটা একেবারে ভালো হয়ে যায়। কিন্তু এটা আমি কি দেখছি, রতন এখানে ফুচকা নিয়ে বসছে না কেন? ও তো প্রত্যেকদিন বাড়ির সামনে ফুচকার গাড়ি নিয়ে আসে, আর আমার নতুন বৌমা ওর কাছ থেকে ফুচকা খায়। তাহলে আজকে আবার কি হলো? এই বলে কমলা দেবী রতনের কাছে গেলে রতন কমলা দেবীকে দেখে খুবই খুশি হয়। কি ব্যাপার মাসিমা, কেমন আছেন? আজকে তো আপনাদের বাড়ির সামনে ফুচকার গাড়ি নিয়ে গেলাম না, কারণ আজকে বেশি বেশি ফুচকা বানিয়েছি, তাই গাড়ি বইতে কষ্ট হবে। আজকে এখানে বসে বিক্রি করবো ভাবছি। ও, এই ব্যাপার, বুঝতে পেরেছি। ঠিক আছে, তুমি ফুচকা বিক্রি করো, আমার নতুন বৌমা এক্ষুনি চলে আসবে তোমার কাছ থেকে ফুচকা খেতে। এই বলে কমলা দেবী সেখান থেকে চলে যায়। আর কমলা দেবী বাড়িতে ফিরে এলে তার নতুন বৌমা জানতে পারে রতন তাদের বাড়ির সামনে ফুচকার গাড়ি নিয়ে আসবে না। এর ফলে রঞ্জনা খুবই চিন্তায় পড়ে, কারণ তাকে এখন ফুচকা খাওয়ার জন্য পাড়ার মোড়ে যেতে হবে। আর সেই সাথে আজকে প্রীতম রঞ্জনাকে ফুচকা খাওয়ার জন্য কোনো টাকা দেয়নি, কিন্তু তাদের বাড়ির সামনে যদি রতন ফুচকার গাড়ি নিয়ে আসতো, তাহলে রঞ্জনা ঠিক কোনো না কোনো ভাবে ব্যবস্থা করে ফুচকা খেয়ে নিত। কিন্তু পাড়ার মোড়ে যেহেতু সকল বউরা ফুচকা খেতে যায়, তাই তাদের সামনে রঞ্জনা বাকিতে ফুচকা খেতে পারবে না, কারণ সে প্রচন্ড পরিমাণে লজ্জাবোধ করবে। তাই রঞ্জনা কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। এমন সময় রঞ্জনার মাথায় একটা বুদ্ধি আসে, আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেও রাত 9টা বেজে যায়। যাক বাবা, আজকে আমার বেশ অনেকগুলোই ফুচকা বিক্রি হয়েছে, কিন্তু তবুও তো বেশ ভালোই ফুচকা বেঁচে আছে, আর তার সাথে আলু মাখা টক জল সবই তো পড়ে আছে। আজকে নতুন বউটা ফুচকা খেতে হচ্ছে, কেন আসলো না কি জানি। আর আসেনি তো আসেনি, আমার কি। উফ, কি জোরে টয়লেট পেয়ে গেছে, যাই একটু টয়লেটটা করে আসি। আর এত রাত্রেবেলা আমার ফুচকার গাড়ি কেউ চুরি করে নেবে না তো? না না, ফুচকার গাড়ি আর কে নেবে, যাই টয়লেটটা করে আসি। এই বলে রতন পাশে শৌচালয়ে টয়লেট করতে যায়, আর সেই সময় একটা গাছের পেছন থেকে নতুন বৌমা রঞ্জনা বেরিয়ে আসে, আর তার চোখ থাকে ফুচকার গাড়ির দিকে। আসলে সে মনে মনে চুরি করার ধান্দা করে।
ওই তো রতনদা বাথরুমে গেছে, এই সুযোগে আমি ওর ফুচকার গাড়ি থেকে ফুচকা চুরি করে নেব। আর রতনদা বুঝতেও পারবে না ওর ফুচকার গাড়িতে অনেকগুলো ফুচকা আছে। যদি শুধু ফুচকা, আলু আর জল চুরি করি তাহলে তো ধরা পড়ে যাব। এর থেকে ভালো আমি গাড়িটাই চুরি করে নিই। এই বলে রঞ্জনা রতনের ফুচকা সমেত গাড়িটাই একেবারে চুরি করে সেখান থেকে জোরে জোরে ধাওয়া হয়ে যায়। আর সেই গাড়ি নিয়ে সে নিজের বাড়িতে গিয়ে পৌঁছায় এবং সে একেবারে রাক্ষসের মতো বেশি বেশি ফুচকা খেতে শুরু করে দেয়। অন্যদিকে রতন যখন দেখে যে তার ফুচকার গাড়ি চুরি হয়ে গেছে তখন সে একেবারে পাগল হয়ে ওঠে, কারণ সে বুঝতে পারে না কি থেকে কি হয়ে গেল। হাই হাই হাই, আমার এত বড় ফুচকার গাড়ি চুরি হয়ে গেল। এবার আমি কি করব? কালকে থেকে আমি কিসে করে ফুচকা বিক্রি করব? আর ওই গাড়ির মধ্যে আমার অনেকগুলো ফুচকাও ছিল আর টাকা পয়সাও আছে। এবার কি হবে? এভাবে কাঁদতে কাঁদতে সে পুলিশ স্টেশনে দৌড়ে যায় আর কমলা দেবীর নামে কেস করে, কারণ সে মনে মনে ভাবে যে এই কাজ একমাত্র কমলা দেবী করতে পারে। তাই সে পুলিশ নিয়ে কমলা দেবীর বাড়িতে গিয়ে পৌঁছায়। পুলিশ এবং রতন দুজনে মিলে কমলা দেবীকে ফুচকার গাড়ি চোর বলে অপবাদ দেয়। আপনাদের কি মাথা খারাপ হয়ে গেছে? আমি ওর ফুচকার গাড়ি কেন চুরি করতে যাব? আমার বইয়ে গেছে ওর ফুচকার গাড়ি চুরি করতে। একদম ফালতু কথা বলবেন না। দেখুন, আমরা ফালতু কথা বলছি না, কারণ ওই ফুচকাওয়ালা আপনার নামে কমপ্লেন করেছে। আপনি নাকি যে সন্ধ্যাবেলা ওর ফুচকার গাড়ির সামনে দিয়ে খোঁজ খবর নিয়ে গিয়েছিলেন, আর আজকে রাত্রেবেলায় ওর ফুচকার গাড়ি চুরি হয়েছে। একদম ঠিক কথাই বলেছেন স্যার। এই মহিলাটা আমার ফুচকার গাড়ি চুরি করেছে, কেননা এই মহিলাটা আমার ফুচকার গাড়ি থেকে ফুচকা খেত, আর তো আমার গাড়ি থেকে ফুচকা খায় না। কিন্তু যখনই ওনার বাড়ির সামনে দিয়ে ফুচকা নিয়ে যাই তখনই আমার ফুচকা থেকে হাঁ করে থাকে, লোভ দিত। আর সেই জন্যই আমি ওনার নামে কেস করেছি। বদমাইশ মহিলা একটা আমার ফুচকার গাড়ি চুরি করেছে। এমন সময় পুলিশ যখন কমলা দেবীকে ধরে জেলে নিয়ে যাবে তখন রঞ্জনা আর চুপ করে থাকতে পারে না। নতুন বৌমা তার শাশুড়ি মাকে বাঁচিয়ে নেয়, কারণ সে নিজে মুখে দোষ স্বীকার করে। প্লিজ আমার শাশুড়ি মাকে ছেড়ে দিন, ওনার কোনো দোষ নেই। উনি ফুচকা খেতে ভালোবাসেন, কিন্তু ফুচকার গাড়ি চুরি করেননি। আমি এই গাড়ি চুরি করেছিলাম। আমার কাছে আজকে আসলে ফুচকা খাওয়ার মতো টাকা ছিল না, তাই আমি কি করব বুঝতে না পেরে রতনদার ফুচকার গাড়িটাই চুরি করে নিয়েছি। আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে। রঞ্জনের কথা শুনে সকলে প্রচন্ড পরিমাণে অবাক হয়, আর তারা কেউ বিশ্বাস করতে পারে না যে নতুন বৌমা এরকম জঘন্য কাজ করতে পারে। ছি, তুমি এই কাজটা করতে পারলে বৌমা? তুমি নতুন বৌমা হিসেবে ধার করে ফুচকা খেতে লজ্জা পেয়েছো, কিন্তু নতুন বৌমা হিসেবে ফুচকার গাড়ি চুরি করতে লজ্জা পেলে না? আমার আর কিছু বলার মুখ নেই, কিন্তু আপনি যেটা করেছেন সেটা ঠিক করেননি। আপনার যখন এত ফুচকা খেতে ইচ্ছেই হচ্ছিল আপনি তো আমার কাছে আসতে পারতেন। আমি নিশ্চয়ই আপনাকে ফ্রিতে ফুচকা খাওয়াতাম, কোনো টাকা পর্যন্ত নিতাম না। কিন্তু আপনি চুরি করে ভীষণ দোষ করেছেন, আর এরকম দোষ কোনোদিনও করবেন না। আমি আমার কেস তুলে নিচ্ছি। এই কথা বলে রতন পুলিশের কাছ থেকে ফুচকা চুরির অপবাদ তুলে নেয়, আর সে নিজের গাড়ি নিয়ে বাড়িতে ফিরে যায়। আর 2-1 দিনের মধ্যেই তাদের পাড়ায় রটে যায় যে কমলা দেবীর নতুন বৌমা ফুচকার গাড়ি চুরি করেছে। ফলে কিছুদিন তারা লজ্জায় বাড়ির বাইরে বেরোতে পারে না। আর রঞ্জনা সেদিন থেকে মনে মনে প্রতিজ্ঞা করে সে আর কখনো ফুচকা খাবে না। আর সে নিজের প্রতিজ্ঞা মতো জীবনে কখনো ফুচকা ছুঁয়েও দেখে না। সে তার পরিবারের সঙ্গে সাধারণ খাবার খেয়েই সংসার করে। তাপসী এবং মানসী একই কলেজে পড়াশোনা করে। তাপসীর বাবা শহরের অনেক বড় ব্যবসায়ী, আর তাপসী অনেক ধনী পরিবারের মেয়ে। কিন্তু মানসীর বাবা সেরকম একটা ধনী নয়। তারা মুদিখানার দোকান চালিয়ে নিজেদের জীবন অতিবাহিত করে। যেহেতু মানসী তাপসীর তুলনায় গরিব, তাই সে প্রথমে তাপসীর সঙ্গে বন্ধুত্ব করতে চায় না। কিন্তু তাপসীর মন খুবই ভালো হওয়ায় সে ধীরে ধীরে মানসীর বন্ধু হয়ে ওঠে। কিরে, আজকে সন্ধ্যাবেলা আমাদের ফুচকা খেতে যাওয়ার কথা ছিল, তুই আজকে আমার সঙ্গে যাবি তো? দেখ, তুই যদি আমার সঙ্গে না যাস তাহলে কিন্তু আমি যাব না। আমি গাড়ি নিয়ে তোর বাড়িতে আসবো, তারপর দুজনে মিলে ফুচকা খেতে যাব, কেমন? না রে তাপসী, আজকে আমি তোর সঙ্গে ফুচকা খেতে যেতে পারবো না, কারণ আজকে আমাকে ছেলেপক্ষ দেখতে আসবে। আমার বাবা ঠিক করেছে আমার বিয়ে দেবে, তাই তুই একাই গিয়ে ফুচকা খেয়ে নিস। মানসীর বিয়ের কথা শুনে তাপসী প্রচন্ড পরিমাণে অবাক হয়, আর তার সামান্য মন খারাপও হয়ে যায়, কারণ একমাত্র প্রিয় বান্ধবীর বিয়ে হয়ে গেলে তাপসী একদম একা হয়ে যাবে। তাই সে মুখ ছোট করে মানসীকে বলে, তুই এত তাড়াতাড়ি বিয়ে করে নিবি? এখনো পর্যন্ত আমাদের ফাইনাল ইয়ারও কমপ্লিট হয়নি, আর দেখেছিস তো এবার কি গরমটাই না পড়েছে। এই গরমকালে কেউ বিয়ে করে নাকি বল? শীতকালে আমার বাবা আমার বিয়ে দিতে পারবে না রে, কারণ গরমকালের তুলনায় শীতকালে বেশি বিয়ে হয়, আর জিনিসপত্রের দামও অনেক বেশি থাকে। তাই গরমকালে বিয়ে করলে কম টাকা খরচে আমার বিয়ে হয়ে যাবে, তাই আমার বাবা আমার গরমকালেই বিয়ে দেবে।
এই বলে মানসী তাড়াতাড়ি করে বাড়ি চলে যায়। অন্যদিকে তাপসীও মন খারাপ করে নিজের বাড়িতে ফিরে যায়। সেই দিন সন্ধ্যাবেলা সাবিত্রী দেবী তার ছেলে বিশুকে নিয়ে মানসীকে দেখতে চলে যায়। সাবিত্রী দেবীর পরিবার যথেষ্ট বড়লোক, কিন্তু বিয়ের দিক থেকে তারা এখনো পুরানো মানসিকতায় বিশ্বাসী। দেখুন দাদা, আপনার মেয়েকে মোটের উপর বেশ ভালোই দেখতে, কিন্তু ও সুন্দরী বলে আমি ওকে ফাঁকা হাতে শ্বশুর বাড়িতে নিয়ে যেতে পারবো না। আমাদের বাড়িতে প্রথম থেকে যৌতুক নেওয়ার একটা নিয়ম আছে, তাই আপনাকে যে করেই হোক এই গরমের মধ্যে যৌতুক হিসেবে অন্তত একটা এসি আর একটা ফ্রিজের ব্যবস্থা তো করতেই হবে। হ্যাঁ দিদি, আপনি একদম চিন্তা করবেন না, আমি আপনাকে সব ব্যবস্থা করে দেব। তাহলে আমরা এবার বিয়ের পাকা কথা বলি। এভাবেই মানসীর সঙ্গে বিশুর বিয়ের কথা পাকা হয়ে যায় আর তাদের বিয়ের দিন ঠিক হয়। কিন্তু শ্যামল বাবু তার মেয়েকে যৌতুক হিসেবে এসি এবং ফ্রিজ একসঙ্গে কিভাবে দেবে সেই নিয়ে দুশ্চিন্তায় পড়ে, কারণ গরমকালে এসি ফ্রিজের দাম অত্যাধিক বেশি থাকে। মানসী, আমি ভেবেছিলাম যেহেতু তোকে গরমের মধ্যে বিয়ে দিচ্ছি, সেই জন্য গরমে এসি ম্যারেজ হল বুক করব, কিন্তু এখন সেই টাকা দিয়ে তোর বিয়ের যৌতুক হিসেবে আমাকে এসি আর ফ্রিজ কিনতে হচ্ছে, তাই আমি এসি ওয়ালা ম্যারেজ হল বুক করতে পারলাম না রে। না বাবা, আমার কোনো অসুবিধা নেই। আমি গরমের মধ্যে বিয়ের অনুষ্ঠান সব পালন করব, কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকেরা আসবে, তার উপরে সব আত্মীয় স্বজনরাও আসবে। তারা যদি গরমে এসে কষ্ট পায় তখন কি হবে? এই কথা ভেবে মানসী এবং তার পরিবার খুবই দুশ্চিন্তা করতে থাকে। এই গরমে এসি বিয়ে বাড়ি বুক করা মানে অনেক টাকার ব্যাপার। পরের দিন মানসী কলেজে গেলে তার প্রিয় বান্ধবীকে নিজের বিয়ের কথা বলে। মানসীর বিয়ে পাকা হয়েছে শুনে তাপসীও খুবই খুশি হয়। এই মানসী, তাহলে তো দারুণ ব্যাপার, আর কিছুদিনের মধ্যেই তোর বিয়ে হয়ে যাবে, আর আমি তোর বিয়েতে দারুণ সাজবো। একটা ভারী লেহেঙ্গা পরবো, অনেক মেকআপ করবো, আর অনেক দামি দামি গহনা পরবো, ঠিক আছে? না রে তাপসী, আমার বিয়েতে বেশি ভারী লেহেঙ্গা পরতে যাস না, কারণ গরমে ভীষণ কষ্ট পাবি। আর আমরা বিয়ের জন্য নর্মাল বিয়ে বাড়ি বুক করেছি, এসি বিয়ে বাড়ি বুক করতে পারিনি আমরা, কারণ এসি বিয়ে বাড়ি বুক করতে গেলে এখন 1.5 লক্ষ টাকার প্রয়োজন। আমার বাবা অত টাকা জোগাড় করতে পারেনি রে। সে কি, তুই এই গরমের মধ্যে এসি ছাড়া বিয়ে বাড়িতে ফ্যানের হাওয়ায় বিয়ে করবি? আর আমি না হয় হালকা জামা কাপড় পরলাম, কিন্তু তোর কি হবে? তুই তো ভারী বেনারসি পরবি, গহনা কাটি পরবি, গরমে মরে যাবি কিন্তু একেবারে। এই কথা শুনে মানসী কোনো কথার উত্তর দেয় না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন মানসী তার বান্ধবীর সঙ্গে গিয়ে বিয়ের জন্য শপিং করতে শুরু করে, আর সবকিছুতেই মানসী ভীষণ চেপে টাকা খরচা করে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। বিয়ের আগে গায়ে হলুদের অনুষ্ঠানের সময়, উফ তাপসী, আমার খুব গরম লাগছে রে। এই ভারী হলুদ শাড়ি পরে, তার উপর এসব গহনাগাটি পরে হলুদের অনুষ্ঠান পালন করা খুব চাপের। আমার খুবই কষ্ট হচ্ছে। দেখ না আমি কেমন ঘেমে যাচ্ছি। আমি তোকে তো বলেই ছিলাম, গরমকালে বিয়ে করতে গেলে কষ্ট তো সহ্য করতে হবেই, কিন্তু তুই চিন্তা করিস না, আমি থাকতে তোর কোনো কষ্ট হবে না। আমি বুঝতে পেরেছিলাম যে গায়ে হলুদের সময় তোর বাড়িতে গরম লাগবে, সেই জন্য আমি আমার বাড়ি থেকে গাড়ি করে 2-3টি টেবিল ফ্যান নিয়ে এসেছি। এই বলে তাপসী বাড়ির বাইরে বেরিয়ে তার ড্রাইভারকে গাড়ি থেকে টেবিল ফ্যানগুলো নামিয়ে দিতে বলে, আর ড্রাইভার কথা মতো টেবিল ফ্যানগুলো বিয়ে বাড়িতে ঢুকিয়ে ইলেকট্রিক কানেকশন করে দেয়। এর ফলে সারা বিয়ে বাড়ি পাখার হাওয়াতে ভরে ওঠে। কিরে, এখনো গরমে কষ্ট হচ্ছে বলবি? এই নে, তোর জন্য হাই স্পিডের অনেকগুলো পাখার ব্যবস্থা করে দিয়েছি, এবার তোর গায়ে হলুদের কোনো কষ্ট হবে না। তুই আমার গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য নিজের বাড়ি থেকে পাখাগুলো গাড়ি করে বয়ে নিয়ে এসেছিস। সত্যি রে, তুই আমার প্রিয় বান্ধবী, তোকে ছাড়া আমি চলতেই পারবো না। তোকে অনেক ধন্যবাদ। আরে এখন তো সবে শুরু, এরপর আমার বান্ধবীর গরমে বিয়ের জন্য আরো অনেক সারপ্রাইজ আছে, তুই শুধু অপেক্ষা কর না। মানসীর গায়ে হলুদের অনুষ্ঠান খুব সুন্দর করে সম্পূর্ণ হয়। গরমের মধ্যে অনেকগুলো পাখা থাকার কারণে কারোর আর কোনো কষ্ট হয় না। বিকেল বেলা বিয়ের সময় তাপসী তার বান্ধবীকে নিয়ে নিজের বাড়িতে চলে যায়, আর এসির মধ্যে বসিয়ে তাকে খুব সুন্দর করে সাজিয়ে তোলে। সেই সাথে তাপসী মানসীকে নিজের গাড়িতে করে বসিয়ে বিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বাবা, এতক্ষণে তো আমরা দুজনে এসিতে বসে সাজলাম, এবার এসি গাড়ি করে বিয়ে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি, কিন্তু বিয়ে বাড়িতে তো এসি নেই, কিভাবে বিয়ে হবে সেটাই আমি বুঝতে পারছি না। ঠিকই বলেছিস, কিন্তু এই তাপসী, গাড়িটা অন্য রাস্তায় যাচ্ছে কেন? আমরা যে বিয়ে বাড়িটা বুক করেছি সেই বিয়ে বাড়িটা তো এদিকে নয়, আমার মনে হয় আমরা ভুল রাস্তায় যাচ্ছি। না রে, আমরা ভুল রাস্তায় যাচ্ছি না, আমরা একদম ঠিক রাস্তায় যাচ্ছি। আর তুই যে বিয়ে বাড়ির কথা বলছিস ওই বিয়ে বাড়িটাই ভুল ছিল, এবার আমি তোকে আসল বিয়ে বাড়িতে নিয়ে যাব।
কিছুক্ষণের মধ্যেই একটা রাজপ্রাসাদ অট্টালিকার সামনে তাদের গাড়িটা দাঁড়ায়। সেই অট্টালিকা সমান সুন্দর বাড়ি পুরো আলো দিয়ে সাজানো থাকে, আর সেই বিয়ে বাড়ির মধ্যে চতুর্দিকে এসি লাগানো থাকে। বিয়ে বাড়ির বাইরে মানসী তার বাবা মাকে দাঁড়িয়ে থাকতে দেখে কিছুই বুঝতে পারে না। বাবা মা, তোমরা এই বিয়ে বাড়ির সামনে দাঁড়িয়ে আছো কেন? আমার বিয়ের জন্য তো অন্যদিকে বিয়ে বাড়ি বুক করা হয়েছিল, নন এসি ম্যারেজ হল। তোমরা বিয়ে বাড়ি চেঞ্জ করেছো, আমাকে সেই কথা জানাওনি কেন? আর দেখে তো মনে হচ্ছে এই বিয়ে বাড়ির ভাড়া অনেক বেশি। এত বাড়াবাড়ি করার কি দরকার ছিল বাবা? আমরা কিছুই বাড়াবাড়ি করিনি রে, তোর বান্ধবীটাই বাড়াবাড়ি করেছে। কারণ ও যখন জানতে পেরেছে যে তোর বিয়ে বাড়িতে এসি নেই, তখন ও আমাকে ফোন করেছিল। সেই জন্য ও নিজেই এত বড় এসিওয়ালা রুমটা বুক করেছে, যাতে তোর বিয়েতে কোনো কষ্ট না হয়। আমি ওকে অনেকবার বারণ করেছিলাম, কিন্তু আমার কোনো কথাই শুনতে চাইনি। আচ্ছা ঠিক আছে কাকু, এখন চুপ করুন। এসব কথা ওর সামনে বলবেন না। ভালো করে আমার বান্ধবীর বিয়েটা হয়ে যাক, তাতেই আমি খুশি। না তাপসী, তুই কিন্তু এটা একদমই ঠিক করিসনি। তুই আমার জন্য এত টাকা খরচা করে বিয়ে বাড়ি বুক করতে গেছিস কেন? ইস, তোর অনেকগুলো টাকা খরচা হয়ে গেছে বল। উফ, এই গরমের মধ্যে আমি তোর সঙ্গে বাইরে দাঁড়িয়ে আর কথা বাড়াতে চাইছি না। চল এসির মধ্যে ঢুকি, তারপরে সব কথা বলবো। আর এমনিও তোকে তোর বিয়েতে উপহার তো দিতেই হতো, সেই জন্যই উপহার হিসেবে আমি তোর বিয়েতে এসি বিয়ে বাড়ি বুক করে দিয়েছি। সিম্পল। এই বলে তাপসী তার বান্ধবীকে নিয়ে বিয়ে বাড়িতে চলে যায়। সেই বিয়ে বাড়িতে সেন্ট্রাল এসি থাকায় পুরো বিয়ে বাড়িটা ঠান্ডা হয়ে থাকে, তাই গরমের মধ্যে মানুষের কোনো সাজগোজ নষ্ট হয় না, এমনকি কোনো আত্মীয় স্বজনেরও কোনো কষ্ট হয় না। সেই সময় সাবিত্রী দেবী শ্যামল বাবুকে ফোন করে। দাদা, আপনাকে বলেছিলাম যৌতুকে এসি আর ফ্রিজের ব্যবস্থা করতে, সেগুলোর ব্যবস্থা হয়েছে তো? হ্যাঁ দিদি, আপনি চিন্তা করবেন না, আমি সবকিছু ব্যবস্থা করে ফেলেছি। আর আপনি যে কোম্পানির এসি ফ্রিজ কিনতে বলেছিলেন, আমি তার থেকে বেশি দামি কোম্পানির এসি আর ফ্রিজ কিনেছি, তাই আপনারা নিশ্চিন্তে চলে আসতে পারেন। এই শুনে সাবিত্রী দেবী খুবই খুশি হয়, আর সে ফোন রেখে দেয়। সেই সময় মানসী তার বাবার কাছে গিয়ে বলে, বাবা, তুমি এত দামি এসি, এত দামি ফ্রিজ কোথা থেকে কিনলে? আমি তো এই এসি ফ্রিজ দেখে একেবারে অবাক হচ্ছি, কারণ তুমি যে টাকা নিয়ে গিয়েছিলে তাতে তো এত দামি দামি এসি ফ্রিজ কেনা একদমই সম্ভব নয়। তুমি এসবের জন্য আবার টাকা ধার করেছো? না রে মা, আমি কোনো টাকাই ধার নিইনি, এখানেও তোর বান্ধবী আমাকে সাহায্য করেছে। শ্যামল বাবু যখন সামান্য টাকা নিয়ে এসি এবং ফ্রিজের দোকানে যায়, তখন সেই টাকা দিয়ে তার পক্ষে দুটো জিনিস একসঙ্গে কেনা সম্ভব হয়ে ওঠে না। তাই সে দোকানদারের কাছে ইএমআই তে জিনিস কিনবে বলে ঠিক করে। কিন্তু দোকানদার শ্যামল বাবুর মাসিক রোজগার দেখে তাকে ইএমআই তে এসি এবং ফ্রিজ দিতে অস্বীকার করে। আর ঠিক সেই সময় তাপসী সেই দোকানে এসে উপস্থিত হয়। শ্যামল বাবুকে দেখেই তাপসী বুঝতে পারে নিশ্চয়ই শ্যামল বাবু মানুষের বিয়ের জন্য এসি এবং ফ্রিজ কেনার চেষ্টা করছে। কাকু, তোমাকে এত টাকা খরচা করে এসি আর ফ্রিজ কিনতে হবে না। আমি আমার তরফ থেকে মানুষের বিয়ের জন্য এসি আর ফ্রিজ দেব। আর তোমার কাছে যা টাকা আছে সেই টাকাটা তুমি দিও, বাদবাকি টাকা সব আমি দেব। না রে মা, তোর বান্ধবী যদি এই বিষয়টা জানতে পারে তাহলে আমাকে অনেক বকাবকি করবে। এমনিতেই তুই অত দামি বিয়ে বাড়ির রুমটা ভাড়া করে আমাকে অনেক উপকার করেছিস, আর আমি তোর উপকার নিতে পারবো না রে। কাকু, তুমি আমাকে নিজের মেয়ে বলো, আর তুমি এখন এই কথা বলছো? তুমি যদি আমাকে নিজের মেয়ে ভাবতে তাহলে কখনো এরকম কথা বলতে পারতে না। তাই আমি তোমার মেয়ে হিসেবে আমার বোনের জন্য বিয়েতে এই উপহারগুলো দিতে চাই। এই বলে তাপসী শ্যামল বাবুর টাকার মধ্যে আরো বেশিরভাগ টাকা দিয়ে মানুষের বিয়ের জন্য দামি দামি এসি এবং ফ্রিজ কিনে ফেলে। শ্যামল বাবুর মুখে বিয়ের দিন এমন কথা শুনে মানুষের চোখে জল চলে আসে। সে বিশ্বাসই করতে পারে না তার বান্ধবী তাপসী এত ভালো মনের মানুষ। কিছুক্ষণ পর সাবিত্রী দেবী বিশুকে নিয়ে বিয়ে বাড়িতে এসে উপস্থিত হলে তাপসী তাকে দেখা মাত্রই চিনতে পারে। এ কি কাকিমা, তুমি এখানে? মানে তোমার ছেলের সঙ্গে আমার প্রিয় বান্ধবীর বিয়ে ঠিক হয়েছে? কোথায়? তুমি তো আমার মাকে কিছু জানালে না। তোমাকে আর বিশুদাকে এখানে দেখে আমি সত্যিই খুবই অবাক হচ্ছি, কারণ তোমরা আমার বান্ধবীর বাবার কাছ থেকে বিয়েতে যৌতুক চেয়েছো। সাবিত্রী দেবী ও তাপসীকে দেখে একদম অবাক হয়। তাপসীর মা এবং সাবিত্রী দেবী ছোটবেলা থেকে খুবই ভালো বান্ধবী, আর তাপসী বিশুকে নিজের দাদার মতো স্নেহ করে। তাই সাবিত্রী দেবী এবং বিশু তাপসীকে সেখানে দেখে ভীষণ লজ্জা পেয়ে যায়। মানে তোর মাকে আমি বলবো ঠিক করেছিলাম, কিন্তু কি করে বলবো বুঝতে পারছিলাম না। মানে আসলে আমরা তো তোর পরিবারের মতো অতটা বড় লোক নই, আর তারপর এরকম গরিব পরিবারের মেয়ের সঙ্গে ছেলের বিয়ে ঠিক করেছি, তাই লজ্জায় কিছু বলতে পারিনি আমরা। ছি কাকিমা ছি, শেষ পর্যন্ত তুমি এরকম করতে পারলে? আসলে তুমি বিয়েতে এসি ফ্রিজ গহনা কাটি আসবাবপত্র এসব যৌতুক নিচ্ছ। এসব দেখলে আমার মা কিংবা আমি রেগে যাব, সেই জন্য তুমি আমাদেরকে কিছু বলনি, তাই তো? তোরা একে অপরকে চিনিস? আর তাপসী চুপ কর, এরকম করে বলিস না। যদি ওনারা বিয়ের মণ্ডপে বিয়ে ভেঙে দিয়ে চলে যায় তাহলে কি হবে বলতো?
কিছু বিয়ে ভেঙে দিয়ে চলে যাবে না, আর আমি এদেরকে বিয়ে ভেঙে দিয়ে পালাতে দেব তারপর তো? বিশুদাকে তো বিয়ে করতেই হবে, আর এসব যৌতুক ছাড়াই বিয়ে করতে হবে। কি বিশুদা, ঠিক বললাম তো? তাপসীর কথা শুনে সাবিত্রী দেবী এবং বিশু ভীষণ পরিমাণে লজ্জা পেয়ে যায়। তারা মনে মনে নিজেদের ভুল বুঝতে পারে, তাই তারা মানসী এবং তার পরিবারের কাছ থেকে কোন রকম এসি, ফ্রিজ, গহনাগাটি নিতে চায় না। কোন রকম যৌতুক ছাড়াই বিশু মানসীকে বিয়ে করে শ্বশুর বাড়িতে নিয়ে যেতে রাজি হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই বিশুর সঙ্গে মানসীর ধুমধাম করে বিয়ে হয়, কিন্তু শেষ পর্যন্ত তাপসী এসি, ফ্রিজ সমস্ত কিছুই নিজের বান্ধবীকে বিয়ের উপহার হিসেবে দিয়ে দেয়।